প্রিয় দর্শক, সবাইকে এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আজ আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, যিনি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন, তার সম্পর্কে আলোচনা করব এবং তিনি প্রেসিডেন্ট হওয়ায় বিশ্ব ব্যবস্থা কি অবস্থা দাঁড়াবে, বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হতে পারে, বিশেষ করে এশিয়া অঞ্চলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে যেমন আলোচনা করব। তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে মূলত তিনি কি বলতে চেয়েছেন সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে আজ দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর তারেক শামসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আছেন নুরুল কবির, সম্পাদক দ্য নিউ এজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এটা এখন বাস্তবতা। আমরা তিনি প্রেসিডেন্ট হওয়ার আগেই অনেক নিউজ তৈরি করেছেন এবং নিউজ তৈরি করে চলেছেন, ভাষণ দিয়েছেন এবং প্রথম দিন অফিস করে কোনো কিছু মন্তব্যও করেছেন, সেদিকে আমরা পরে যাব। প্রথমেই একটু জানতে চাই ডক্টর তারেক শামসুর রহমান, যে তার যে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমরা গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে দেখতে পাচ্ছি। অনেক বিশ্লেষক, অনেক ধারাভাষ্যকার এটাকে, তার ভাষণের মধ্যে বিভক্তির সুর দেখতে পাচ্ছেন। আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। বিভক্তির পাশাপাশি তিনি আবার ঐক্যের কথাও বলেছেন। আসলে ডোনাল্ড ট্রাম্প তার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার আগে তার নানাবিধ বক্তব্য, খুব সঙ্গত কারণেই তিনি তার এই যে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের ব্যাপারে অনেকের আগ্রহ ছিল। তিনি এখানে অনেকগুলো কথা বলেছেন এবং দি মেক আমেরিকা গ্রেট, যে আমেরিকাকে আরও বড় করতে চান এবং করার জন্য তিনি সবাইকে এক করতে চান, এ ধরনের কথাবার্তা তিনি বলেছেন। কিন্তু আমরা যেটা দেখেছি, তার দায়িত্ব গ্রহণের পরপর তার বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছে, এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে বিক্ষোভ কিন্তু শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, জার্মানিতে হয়েছে, লন্ডনে হয়েছে। এবং এই বিক্ষোভগুলো তার বিরুদ্ধে, এবং এটা সঙ্গত, অনেকগুলো যুক্তিসঙ্গত কারণ আছে তার এই বিক্ষোভগুলো হওয়ার পেছনে। ফলে আমি মনে করি তার যাত্রাপথটা খুব সুখকর হলো না। তিনি একটা বাজে একটা ইমেজ তৈরি করে আসলেন, এবং সর্বোপরি তার যে জনপ্রিয়তা বর্তমান কনটেক্সটে মাত্র 40% সমর্থন তার আছে বলে ওয়াশিংটন পোস্ট আমাদেরকে জানাচ্ছে। অতীতের কোনো মার্কিন প্রেসিডেন্ট এত কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউসে যাননি। আমি যদি সমসাময়িক কথা বলি, ওবামার কথা যদি বলি, বারাক বুশের কথাও যদি বলি, ক্লিন্টনের কথা যদি বলি, তাদের সবারই অ্যাভারেজ 60%-এর উপরে ছিল তাদের জনপ্রিয়তার হার। কিন্তু ঠিক তার সাথে তুলনামূলকভাবে যদি দেখি, মাত্র 40% জনপ্রিয়তা নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করলেন, এবং সমস্ত বিশ্ব তাকে এক ধরনের, আমি বলতে হয়তো এভাবে বললেও বোধহয় খুব বেশি বলা হবে না, এক ধরনের সাধারণ মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা পাননি। ফলে যেটা বলছিলাম, যে তার এই যে যাত্রাপথটা খুব সুখকর হলো না, এবং নিঃসন্দেহে এটা আগামী দিনের যে রাজনীতি, বিশ্ব রাজনীতি, তার প্রতিটি বক্তব্যের ক্ষেত্রে বিশ্ব রাজনীতি প্রভাব বিস্তার করবে। যে আপনার কাছে আবার আসবো, নুরুল কবির, একই প্রশ্ন আপনার কাছে। বিশেষ করে তার বক্তব্যে তিনি বলেছেন যে আমেরিকা ফার্স্ট, এই বক্তব্য এবং তার অপরাপর যে বক্তব্যগুলো দিয়েছেন, তাতে করে আসলে আপনার কাছে কি মনে হয়, কি বার্তা তিনি দিচ্ছেন? ধন্যবাদ। এই পর্যন্ত উনি যত স্লোগান দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে ভালো স্লোগান হচ্ছে আমেরিকা ফার্স্ট। যদি আপনি মার্কিন দেশের কথা বলেন, উনি প্রধানত মার্কিন প্রেসিডেন্ট, তো মার্কিন প্রেসিডেন্ট মার্কিনীদের ফার্স্ট কথাটাই ভাববেন, এটাই স্বাভাবিক। ধরুন, আমাদের দেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যদি বাংলাদেশ ফার্স্ট ছাড়া অন্য কোনো দেশের কথা ফার্স্ট বলে, সেটা তো এই দেশের মানুষ গ্রহণ করবে না। তো সেটার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখি না। প্রশ্নটা হচ্ছে, আমেরিকা ফার্স্ট বলতে আমেরিকা বলতে তিনি কী বোঝেন? বাংলাদেশ যখন আমরা বলি বাংলাদেশ বলতে আমি কী বুঝি? আপনি আর আমি বাংলাদেশ, না এর বাইরেও বাংলাদেশ আছে? একই সঙ্গে ওই প্রশ্নটার উত্তর দিই। আপনি বলেছেন যে অনেকেই সমালোচনা করেছেন যে তিনি তার বক্তব্যটা বিভক্তিমূলক। তার যে এই অবস্থান, বিভক্তিমূলক যে অবস্থান, এটা কোনো নতুন নয়। উনি এই পুরা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে পরিষ্কারভাবে কতগুলো জিনিস তুলে ধরেছিলেন।
এবং তার বক্তব্য থেকে পরিষ্কার ছিল মানে আহ, মার্কিন জনগণের মধ্যে যারা আফ্রিকান আমেরিকান কালো বর্ণের মানুষ, যারা ধর্মের দিক থেকে মুসলমান, তারপরে হচ্ছে যারা নাগরিকদের মধ্যে নারী, এই তিনটি এবং বিশেষত হিসপানিকদের বিরুদ্ধে, মেক্সিকানদের বিরুদ্ধে তার বক্তব্য খুব স্পষ্ট। উনি এই বিভক্তিমূলক একটা স্লোগানের ভিত্তিতেই তিনি প্রেসিডেন্ট হয়েছেন এবং তিনি কোনো জালিয়াতি করে প্রেসিডেন্ট হন নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের যা যা আইন, যা যা কনভেনশন, প্রায় সবগুলি উনি পার হয়ে এসছেন। তার রিপাবলিকান পার্টিতে তিনি প্রাইমারিজ পাশ করে এসছেন, বিনা পাশে তার আসেন নাই। ভোটে মার্কিন সংবিধানে যেভাবে আছে সেই অনুযায়ী উনি পাশ করেছেন। অর্থাৎ তিনি যে বিভক্তিমূলক কথাবার্তা বলেছেন তার সমর্থক মার্কিন সমাজে, মার্কিন ইলেক্টরসদের মধ্যে যে প্রচুর আছে, তার পাশ করাটা তারই একটা প্রমাণ। এখন প্রশ্ন হচ্ছে যে তার মতন একটা মানুষ যিনি পরিষ্কারভাবে ইসলাম বিদ্বেষী, যিনি পরিষ্কারভাবে নারী বিদ্বেষী, যিনি পরিষ্কারভাবে আপনার বর্ণবাদী, এইরকম একটা মানুষ মার্কিন সমাজে যে পাশ করেছে নির্বাচন, সেইটা বরং বিপদের দিক। মার্কিনী যারা তারা সমালোচনা করছেন, মার্কিন দেশের যারা বুদ্ধিজীবী বা অন্যরা, তাদের চিন্তা করা উচিত মার্কিন সমাজে তাহলে গত 20-30 বছর ধরে সমাজের ভেতরে কি কি ঘটনাগুলি ঘটেছে, যেখানে একটা বিশুদ্ধ রাজনৈতিক এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এইরকম একজন বর্ণবিদ্বেষী, এইরকম একজন আপনার এই ধর্মবিদ্বেষী, মুসলমান ধর্মবিশ্বের নারী বিদ্বেষী একজন লোক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন। সেই সমস্যাটা তাদের জন্য বরং বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে, সঙ্গে একটু যুক্ত করতে চাই, উনি বিভক্তিমূলক কথা বলেছেন, বরং আমি অবাক হয়েছি যেটা প্রফেসর সাহেব ঠিকই বলেছেন, উনি ঐক্যের কথাও বলেছেন। তাদের ঐক্যের কথা বলার কথা, ওটা বলতে হয়তো বলেছেন। ইতিমধ্যে তিনি কোন পক্ষাবলম্বন করবেন সেটা ওবামা কেয়ারের পার্টলি যে তিনি পরিবর্তন করবেন, অর্থাৎ সাধারণ গরিব মানুষের পক্ষাবলম্বী পদক্ষেপ এটা নয়, এটা পৃথিবীর সব মানুষ এখন জানে। উনি একটা কর্পোরেট পুঁজির প্রতিনিধি, নিজেরই বিরাট কর্পোরেশন আছে, সুতরাং পরিষ্কারভাবেই একটা শুরুই করেছেন একটা গরিব বিদ্বেষী একটা সিদ্ধান্ত দিয়ে। তো সেগুলো এখন ভবিষ্যতে কি আরও দাঁড়ায়, এটা খুবই শীঘ্রই হয়ে যায় এক্ষুনি মন্তব্য করতে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের শুধুমাত্র প্রেসিডেন্টের ক্ষমতা দিয়ে সব কিছু করা যায় না। তাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, উনি আমার থেকে ভালো জানেন, অনেক চেকস অ্যান্ড ব্যালেন্স আছে। ইচ্ছে করলে সব কিছু করতে পারবেন না। আর তার একটা সুবিধার দিক হলো, সেটা হচ্ছে যে তার কাছে মানুষের প্রত্যাশা কম। 40% হলো মার্কিন নাগরিকদের, সারা পৃথিবীতে আরও কম। তো এই যে প্রত্যাশা কম নিয়ে কেউ যখন যাত্রা শুরু করে, তার সামান্য অর্জনই তাকে এক ধরনের সাফল্য হিসেবে বিবেচনা করা যায়। টু আর্লি টু কমেন্ট। যে আমার মনে হয় যে নুল কবি একটা ভালো ব্যাখ্যা দিয়েছেন যে প্রত্যাশা কম। আমি আজকে একটা, উনি যে হোয়াইট হাউসে প্রথম দিনে যে সভা করেছেন যে গোয়েন্দাদের সাথে, সেখানে তিনি মিডিয়ার বিরুদ্ধে অনেক কথা বলেছেন, 14 মিনিট বক্তব্য দিয়েছেন। তার মধ্যে 9 মিনিট হলে মিডিয়ার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, অনেক বক্তব্য। বিশেষ করে উনি বলেছেন সাংবাদিকদের, বলেছেন উনি যে পৃথিবীর অসৎ মানুষদের শ্রেণীভুক্ত করেছেন। এবং তিনি, আমার মনে হয় যে অনেকটা এটা যদি এরকম বলা যায় যে বাংলাদেশের পলিটিশিয়ানরা যেমনটি বিভিন্নভাবে সহজভাবে আক্রমণ করেন, ওরকম তার সভাত অনুষ্ঠানের লোকজনকে কম দেখানো হয়েছে, ক্যামেরা কায়দা করে ধরা হয়েছিল, এই ধরনের কথা কমেন্টও করেছেন। আমরা দেখি যে তিনি নির্বাচনে যখন ক্যাম্পেইন করছিলেন ইলেকশনের আগে, তখনও কিন্তু মিডিয়ার সাথে তার একটা বৈরিতা ছিল। এই যে মিডিয়ার সাথে বৈরিতা নিয়ে তিনি শুরু করলেন, এটাকে আপনি কিভাবে দেখেন? না, প্রথম কথা হচ্ছে যে তার, আপনি ঠিকই ধরেছেন, তার সাথে মিডিয়ার একটা ভালো সম্পর্ক আমি লক্ষ্য করিনি। এর না হওয়ার পেছনে যে মূল কারণ যেটা, সেটা হচ্ছে মিডিয়া সবসময় চেষ্টা করেছে ট্রাম্পকে তার যে অতীত ইতিহাসটাকে তুলে ধরতে। এবং আমি নির্বাচনকালীন সময় আমি আমেরিকাতে ছিলাম, আমি দেখেছি যে তার অতীত ইতিহাস, তিনি ট্যাক্স দেন না। একটা লোক এত বড় বিলিয়ন ডলারের মালিক, তিনি কোনো ট্যাক্স পে করেন না, এবং সেই ট্যাক্স পে করেন না
সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা তাদের ওই ট্যাক্সের আওতায় তিনি এটা করেছেন, আইনগতভাবেই করেছেন, কিন্তু তিনি ট্যাক্স পে করেন না। তারপর কোথায় তার কাছে কে কোন দেশ কত পাওনা আছে ইত্যাদি বিষয়গুলো মিডিয়া ফোকাস করেছে, বারে বারে এসছে, এবং কি তার স্ত্রী মেলেনিয়ার তার তার অতীত কর্মকাণ্ড পত্রিকায় এসছে, এবং তিনি একসময় মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে কাজ করেছেন সে কথাটাও এসছে। ফলে এই মিডিয়ার ব্যাপারে তার প্রথম থেকে এক ধরনের বিদ্বেষ ভাব ছিল, এবং আমার মনে আছে তিনি নিজে কিন্তু একটা টেলিভিশন একটা চ্যানেল, নিউজ চ্যানেল করারও ঘোষণা দিয়েছিলেন, যেটা হওয়ার কথা ছিল। এখন তার ভবিষ্যৎকে আমি বলতে পারবো না, তবে এটা একটা ট্রাম্প চ্যানেল হওয়ারও কথা ছিল। ফলে এই যে বিষয়গুলো মিডিয়ার সাথে তার বরাবরই এক ধরনের একটা একটা খারাপ সম্পর্ক ছিল, যেটা এখনও এসে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না। আসলে যেটা হয় কি, তিনি বেসিক্যালি তিনি রাজনীতিবিদ নন, তিনি কখনো সরকারি পজিশনে তিনি হোল্ড করেন নাই, কখনো তিনি কংগ্রেসম্যান ছিলেন না, সিনেটর ছিলেন না, গভর্নর ছিলেন না। তিনি আপাদমস্তক একজন ব্যবসায়ী, একদম আপাদমস্তক একজন ব্যবসায়ী। যেখানে ব্যবসায়িক স্বার্থ আছে সেখানেই ডোনাল্ড ট্রাম্প আছেন। আপনি যদি তার ক্যাবিনেটের দিকে তাকান, আপনি দেখবেন ক্যাবিনেটে বিলিয়নিয়ারের সংখ্যা 14%, প্রায় আবার 15%। সেখানে 4 জন জেনারেল আছে। এবং আরও মজার কাহিনী হলো, উনি যাকে সেক্রেটারি অফ স্টেট, পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যাকে নিয়োগ দিয়েছেন টিলারম্যান, তিনি এক্সনের এক্স চিফ, অর্থাৎ একটা ব্যবসায়িক মানুষ যার কোনো পররাষ্ট্রনীতি, বৈদেশিক সম্পর্ক, নিরাপত্তা কোনো ধারণা নাই। অর্থাৎ তিনি পুরো বিষয়টাকে দেখেছেন একটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে। ফলে খুব সঙ্গত কারণে এগুলো রিফ্লেকশন হবে, এবং মিডিয়ায় জিনিসগুলোকে তারা তুলে ধরবে। ফলে তার সাথে এই যে মিডিয়ার যে বৈরিতা, এই বৈরিতা থেকে যাচ্ছে, এবং তিনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, যে কারণে এই যে মাঝে মধ্যে তিনি রিফ্লেক্ট করে তার বক্তব্যের মধ্যে এগুলো বেরিয়ে যায়। জি, নুরুল কবির একজন সম্পাদক এবং সাংবাদিক হিসেবে এই যে ডোনাল্ড ট্রাম্পের মানে তার প্রশাসনের প্রথম দিনেই মিডিয়াকে যে ইয়ে করা, মানে ব্যাশিং করা, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা মার্কিন সমাজে কি প্রভাব পড়তে পারে? এবং যেহেতু যুক্তরাষ্ট্র গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন, এবং এই বিষয়ে মানে আমাদের মানে আপনার পর্যবেক্ষণটা কি? দেখুন, মিডিয়া সম্পর্কে প্রথমে সাধারণভাবে এবং পরে বিশেষভাবে বলতে চাই। সাধারণভাবে মিডিয়াকে যদি ক্ষমতার উচ্চ আসনে অধিষ্ঠিত কোনো ব্যক্তি সমালোচনা করে, তাহলে মিডিয়ার দিক থেকে প্রথম একটা তৃপ্ত হওয়ার ব্যাপার আছে। এই কারণে যে, অর্থাৎ মিডিয়ার যদি কাজ হয় ক্ষমতাবানদেরকে ক্রিটিক করে জনসাধারণের পক্ষাবলম্বী কাজে বাধ্য করবার জন্য জবাবদিহিতা জারি রাখবার ক্ষেত্রে, তাহলে ক্ষমতাবানরা তাদের উপর খুব বিরক্ত থাকে, অসন্তুষ্ট থাকে, ক্ষিপ্ত থাকে। তাহলে মার্কিন মিডিয়া যে গালি খেয়েছে সেটার মধ্যে বোঝা যায়, অন্তত এ পর্যন্ত সাধারণভাবে আপনার মিডিয়া সঠিক কাজ করেছিল। এটা হলো এটা একটা সার্টিফিকেট, আসলে ভালো সার্টিফিকেট। 2, আবার এই কথা বলার মধ্য দিয়ে অবিমিশ্র মিডিয়া বলে যে কিছু নেই, এই কথাটা আমাদের ভুলে যাওয়া চলবে না। সারা পৃথিবীতে শত শত মানুষ আছে, সব প্রফেশন আছে, মিডিয়াতেও আছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্র আছে, বাংলাদেশেও আছে। বাংলাদেশের মিডিয়াকে কেউ যদি বলে, সাধারণভাবে বলে যে এটা একটা অসৎ মিডিয়া, এটা যেন অন্যায় হবে। আবার যদি মিডিয়ার লোকেরা আমরা দাবি করি সব এখানে সৎ লোকে ভরপুর, সব ফেরেশতারা এখানে বসে আছে, হ্যাঁ, সেটাও আরেকটা অন্যায় দাবি হবে। এখন মিডিয়া সৎ কি অসৎ নির্ভর করে কোনো নির্দিষ্ট মিডিয়া প্রতিষ্ঠান কিংবা মিডিয়ার কোনো নির্দিষ্ট ব্যক্তি রাজনীতি, দর্শন এবং তার পেশাগত দায়িত্বকে কিভাবে ডিফাইন করেন এবং সেটা কিভাবে চর্চা করেন। গত নির্বাচনে যেটা উনি অলরেডি বলেছেন, মিডিয়ার একটা বিরাট অংশ তার আপনার ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছে, এবং সেই বিরোধিতা করতে গিয়ে পুরোটাই যে সাধারণ মানুষের পক্ষাবলম্বী কাজকর্ম করেছে এটা মনে করার কারণ নাই। কারণ তারা অনেকেই আবার ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মতন করে কাজ করেছে। তো এইখানে তার দিক থেকে ক্ষিপ্ত হওয়ার হচ্ছে একটা কারণ। আর আমাদের দিক থেকে যেটা আমি মনে করি যে মিডিয়ার কাজ কে কখন ক্ষমতায় আছে সেইটা না দেখে জনগণের পক্ষাবলম্বী এক ধরনের জবাবদিহিতা জারি রাখবার জন্য ক্রিটিক্যাল থাকা, সেই ক্রিটিক্যাল রাখার জন্যে অনেক ঝুঁকি নিতে হয়, লোভ সম্বরণ করতে হয়, এবং সেটাকে স্টিক করা। এই স্টিক যারা করতে পারে তারা সততার সঙ্গে মিডিয়ার প্রফেশনের উপর দায়িত্ব পালন করে
এবং এদের মধ্যে যারা করতে পারে না তাদেরকে অসৎ সাংবাদিকতা করে, এটা বলার মধ্যে কোনো অপরাধ আমি দেখি না। প্রশ্নটা হচ্ছে সততার সঙ্গে গণতন্ত্র পরায়ণ শক্তির বিকাশের পক্ষে, সমাজের আরও গণতান্ত্রিক রূপান্তরের পক্ষে কাজ করা গণতন্ত্র পরায়ণ সাংবাদিকতার কর্তব্য। সমস্ত জায়গায় সেই ক্ষেত্রে অসৎ লোক আছে এবং সৎ লোক আছে। তবে এখানে আরেকটু সাথে একটু অ্যাড করি কর্বের সাথে, যে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া কিন্তু নিউট্রাল না। আপনি নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল, তাদের ডিসিশন ছিল হিলারি ক্লিন্টনের পক্ষে কথা বলার জন্য। ঠিক তেমনি ফক্স নিউজ আমরা দেখেছি যে ফক্স নিউজ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এডিটোরিয়াল এবং রিপোর্টিং তো আলাদা জিনিস। ওকে, কিন্তু রিফ্লেকশন হয়। এডিটোরিয়াল পলিসি যখন হিলারি ক্লিন্টনকে সমর্থন করে তখন এক ধরনের জনমত তৈরি হয়ে যায় ডেমোক্রেটদের পক্ষে। ফলে মিডিয়ার কথা যেটা বলছিলাম, যে মিডিয়া কিন্তু তখন এক ধরনের অবস্থান নিয়েছিল, এবং আমি দেখেছি ওয়াশিংটন পোস্টেও আমি ফলো করেছি, দেখেছি তাদের রিপোর্টগুলো অনেক সময় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ছিল না। ফলে এই যে তার যে রিয়াকশনগুলো মূলত ওই কেন্দ্রিক, যে মিডিয়া তাকে প্রপারলি প্যাট্রোনাইজ করে নাই, প্রপারলি তাকে তার পক্ষে কাজ করেনি। আচ্ছা, সাথে আরেকটা কথা বলে, আপনি শুরুতে যেমন বলছিলেন যে তার ক্ষমতায় যে ক্ষমতা আরোহণ, মানে ক্ষমতায় যে যাওয়া তার খুব একটা ভালো হলো না, মানে প্রতিবাদের মধ্যে এখনো প্রতিবাদ হচ্ছে, বিশেষ করে নারীরা প্রতিবাদ করছে, শুধু দেশে না বিদেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। এবং যেমনটি বলছিলেন যে ওয়াশিংটন পোস্ট যেমনটি বলছে যে এখন খুবই কম জনপ্রিয়তা নিয়ে 40 বা 45% নিয়ে যাচ্ছে। তার মানে যদি আমরা ধরে নিই বাকিরা ট্রাম্প বিরোধী, এবং বিরোধী যদি এই সমাবেশ বিক্ষোভ চলতে থাকে, তাহলে কি আসলে দাঁড়াবে? এটা কি চলতেই থাকবে নাকি কি অবস্থা, কি প্রেডিক্ট করেন? না, একটা জিনিস তো বটেই, আপনি সেটা স্বীকার করেন আর না করেন, তিনি নির্বাচিত প্রেসিডেন্ট এবং মার্কিন ইলেকট্রাল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। তিনি 4 বছরের জন্য ক্ষমতায় থাকবেন। 2020 সালে নির্বাচন হবে নভেম্বরে। এইসব ব্যাপারে কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই। এখন যে জিনিসটি তার পক্ষে যাচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে কংগ্রেসও তার পক্ষে, অর্থাৎ কংগ্রেসে রিপাবলিকানরা মেজরিটি, অর্থাৎ রিপাবলিকানরা তাকে সাধারণত তাকে খুব কম ক্ষেত্রেই তাকে সেন্সর করবে। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, তিনি যখন কোনো আইন করার উদ্যোগ নেবেন, সঙ্গত কারণেই রিপাবলিকানরা তাকে সমর্থন করবে। খুব কম ক্ষেত্রেই আছে হয়তো তিনি সেন্সরড হবেন। ফলে এটা একটা তার প্লাস পয়েন্ট। ফলে আগামীতে তিনি যে সিদ্ধান্তই নেন, আমার ধারণা প্রতিটি সিদ্ধান্তের পেছনে রিপাবলিকানরা সমর্থন করবে। যেমন এক্সাম্পল দিই আপনাকে বলি, তিনি বলছেন তিনি টিপিপি চুক্তি অনুমোদন করবেন না। আপনার মনে আছে যে টিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওবামা সময়ে, এবং আমরা বাংলাদেশ বিশেষ করে আমরা বলার চেষ্টা করেছিলাম যে ভিয়েতনামের সাথে টিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এটা কংগ্রেস অনুমোদন করেনি। যদি কংগ্রেস অনুমোদন করে তাহলে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বাজার হারাতে পারে, কারণ প্রতিযোগিতায় টিকতে পারবে না। আমরা প্রায় 16%, 15.62% ট্যাক্স পে করে আমাদের বাজারটা আমরা তৈরি করে ফেলেছি। এখন ভিয়েতনামের সাথে টিপিপি করার ফলে ভিয়েতনাম শুল্কমুক্তভাবে সেখানে প্রবেশ করবে। এখন ট্রাম্প বলছেন যে আমি টিপিপি অনুমোদন করব না, এবং কংগ্রেস কিন্তু তার পক্ষে এখন নেবে, টিপিপি এখন অনুমোদন হচ্ছে না। ফলে এটা একটা এক্সাম্পল। তবে কতগুলো ভাইটাল পয়েন্ট আছে, যেমন তিনি আজকে সিদ্ধান্তে বলছেন যে তিনি যে কমিটমেন্ট করেছিলেন মেক্সিকানের সাথে, তিনি 14 ফিট উঁচু দেয়াল নির্মাণ করবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি তিনি নির্বাচনের আগেও দিয়েছেন, এখনও তিনি দিলেন। প্রশ্নটা হচ্ছে খরচটা কে দেবে? আচ্ছা, ওই তো বলছে যে মেক্সিকান প্রেসিডেন্টের কাছে আদায় করবেন। উনি কিন্তু আপনার মনে আছে, উনি কিন্তু নির্বাচনের আগে তিনি চলে গিয়েছিলেন মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে, তিনি দেখা করেছেন। সে আলোচনাটা ভালো হয়নি, ফলপ্রসূ হয়নি। মেক্সিকো তারা টাকা দেবে না। তিনি আরও বলেছেন চীনা পণ্যের উপর উনি 45% ট্যাক্স ইম্পোজ করবেন। উনি বলেছেন মেক্সিকোর পণ্যের উপর 35% ট্যাক্স তিনি ইম্পোজ করবেন। প্রশ্নটা হচ্ছে, এগুলো বলা যত সহজ, বাস্তব ক্ষেত্রে করাটা খুব কঠিন। কেন কঠিন? আপনি যদি 35% ট্যাক্স আপনি ইম্পোজ করেন মেক্সিকোর থেকে, তাহলে নাফটা নিয়ে একটা প্রশ্ন আসবে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যে চুক্তি করেছে, সেই চুক্তি নিয়ে একটা প্রশ্নের মুখে থাকবে। সেটা আপনি পারবেন কিনা, কংগ্রেস সেটা অনুমোদন করবে কিনা, এটা একটা প্রশ্ন। প্লাস আপনি যদি দুই দেশের বাইলেটারাল ট্রেড দেখেন, এত বেশি ডিপেন্ডেন্ট দুটো কান্ট্রি যে ইচ্ছে করলে আপনি সব কিছু করতে পারবেন না। ফলে এক ধরনের কথা তিনি বলছেন বটে, এই কথাগুলো কতটুকু তিনি বাস্তবায়ন করতে পারবেন
এটা একটা ভবিষ্যতের প্রশ্ন। নুরুল কবির, আপনার কাছে আসি। আসলে এই ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এত বেশি কিছু আলোচনা আছে, তার কারণে এত কিছু বিষয় আমেরিকার সাথে বিশ্ব ব্যবস্থার স্বার্থ রিলেটেড আছে, সেটা আসলে অনেক সময় লাগবে। আমরা বরং বাংলাদেশের দিকে যদি একটু নজর দিই, যে বাংলাদেশের সাথে তো যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক আছে, নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক আছে, জলবায়ু সংক্রান্ত সম্পর্ক আছে। তো সেক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে যে উদ্বেগের কথা বলা হচ্ছে, বাংলাদেশের আসলে তেমন কোনো দুশ্চিন্তার কারণ আছে কিনা? দেখুন, বাংলাদেশের দিক থেকে এই যে আমি একটু আপনার আগের কথাটা যদি একটু আসি, যে সারা দুনিয়ায় ডেমনস্ট্রেশন হচ্ছে, জি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তাশীল মানুষরা যেই রকম একটা উদ্বেগের মধ্যে আছে, কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার আগে যে সমস্ত কথা বলেছে, ক্ষমতা আসবার পর সেগুলি ইঙ্গিত দিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তো আর শুধু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থের সঙ্গে জড়িত না। এই যে এর ডেমোক্রেটিক সরকার যেটা ছিল এর আগের বার, দুই টার্ম তারা ছিলেন, তিনি কী অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত জায়গায় ভীষণ প্রভাব ছিল, তার ভূমিকার কারণে ভালো কিংবা মন্দ হয়েছে, সেইটা ধরুন যদি পশ্চিম এশিয়ার কথাই আমরা বলি, আপনি লক্ষ্য করুন পশ্চিম এশিয়ায় প্যালেস্টাইন ইসরায়েল সম্পর্কে কোনো উন্নতি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সুযোগ ছিল ঐতিহাসিক নানান কারণে, তার প্রভাবের কারণে কোনো কিছু হয় নাই। তারা যে পশ্চিম এশিয়ার অন্যান্য দেশগুলিতে, বিশেষত ইরাকে সেই সমস্যাটা সমাধান করতে পারে নাই, লিবিয়া এবং কোনো সমস্যার সমাধান তো হয়ই নাই, নতুন করে সিরিয়ার একটা যে বিরাট ধরনের গোলযোগের মধ্যে দিয়ে যাচ্ছে, আফগানিস্তানও একই অবস্থা। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এর আগের সরকারও তেমন কোনো ইতিবাচক ভূমিকা অন্যদের দেশের ব্যাপারে যেখানে নাকগুলি তারা বিনষ্ট করেছে সেখানে তারা রাখে নাই। তো যেখানে একটা প্রশাসন নতুন পরিবর্তন হলে মানুষ আশাবাদী হয়ে উঠবার কথা আছে, ঠিক আছে তারা করে নাই, হয়তো এটা করবে, কিন্তু উনি আসবার আগে থেকেই যে ইঙ্গিত দিয়েছেন তাতে এই সমস্ত এলাকায় এটা আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে মনে করবার কারণ আছে। ফলে বিশ্বব্যাপী নানান ধরনের যে আমরা প্রতিক্রিয়া দেখছি, এটা আসলে প্রতিক্রিয়া না, তার চেয়ে বেশি উদ্বেগ, এটা এক ধরনের আশঙ্কা থেকে এগুলো করছেন। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের থেকে বোধহয় বেশি দুশ্চিন্তা বাংলাদেশের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দুটি প্রধান রাজনৈতিক দলের, যারা এখন আর এই দেশের মানুষের উপর ভরসা করে ক্ষমতায় ফিরে যাওয়া কিংবা ক্ষমতায় টিকে থাকার কথা চিন্তা করে না। যেমন ধরুন, এইটা এমন অবস্থায় পৌঁছে যে নির্বাচনের আগে বিএনপি, যারা বহুদিন ধরে বাইরে আছে, সিদ্ধান্ত নিয়ে আপনার হিলারি ক্লিন্টনকে স্বাগত জানিয়ে এসেছিল। আবার ইনি আমার জানা মতে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি টিম ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবার চেষ্টা করেছে এবং সেটা দেখাটা হয় নাই। তিনি বলেছেন যে আগে তার শপথ হোক, তারপরে দেখা যাবে। অর্থাৎ এই যে ক্ষমতায় তার আরোহণের আগেই দুইটি রাজনৈতিক দল, আমাদের দুটি পক্ষ, ওইখানে দুই পক্ষকে তাদের প্রতি মনোযোগী করবার চেষ্টা করেছে, এটাতে বোঝায় তাদের খুব উদ্বেগের ব্যাপার আছে। কারণ এই উদ্বেগটা যদি মানুষের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে ক্ষমতায় যাওয়া কিংবা থাকার কথা না থাকতো, তাহলে এটা হতো না। অন্যান্য বিষয়ে ভিয়েতনামের সঙ্গে যদি চুক্তি বাতিল করে, যেটা টিপিপির কথা বলছেন, বাংলাদেশের লাভবান হওয়ার কথা, কথার কথা, করতে পারবে কিনা, করবে কিনা, বা ভিয়েতনামের জন্য আমরা এইরকম অশুভ কিছু কল্পনা করব কিনা, সেটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু আমি মনে করি সেটা করা উচিত না, বরং বাংলাদেশের সঙ্গেও এই চুক্তি থাকা উচিত। কারণ তারা যে বিশ্ব ইকোনমিতে তাদের যে প্রভাব, সেটা তার একা একা তাদের কারণে গড়ে ওঠে নাই। সারা একটা যে কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সাম্রাজ্যবাদী শক্তি, কিংবা ধরুন আগের ব্রিটিশ কলোনিয়ালিজমের তারা যা কলোনি গড়ে তুলেছিল, তার বিরাট সম্পদ এবং প্রভাব গড়ে তুলেছিল, পৃথিবীর নানান দেশের মানুষের শ্রম মেধা এগুলিকে ব্যবহার করে লাগিয়েছে। ফলে একটা সুষম বন্টনমূলক এক ধরনের বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে এই ধরনের চুক্তি টিপিপি বাতিল করা ভিয়েতনামের জনগণের বিরুদ্ধে একটা বিরাট আঘাত হবে। বাংলাদেশের বরং এগুলো দরকার। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের গার্মেন্টস ছাড়া তেমন কিছু নাই, এবং এখন আর বাংলাদেশের গার্মেন্টস মার্কিন যুক্তরাষ্ট্রের কোটা সিস্টেমের উপর নির্ভর করে তেমন কোনো এগোচ্ছে না। স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট এইখানে
আপনার দক্ষিণ এশিয়ায় তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, সেই স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট যতটা না বাংলাদেশকে কেন্দ্র করে তার চাইতে বেশি চায়না এবং ইন্ডিয়াকে কেন্দ্র করে। চায়নাকে ব্যালেন্স করার জন্য ইন্ডিয়ার সঙ্গে তার একটা সখ্য আছে। এই সখ্য ব্যবহার করবার ক্ষেত্রে সে কতটা বাংলাদেশকে আলাদাভাবে দেখবে সেটা এর আগের প্রশাসনগুলো দেখে নাই। এখন তারা দেখবে কি না, ডোনাল্ড ট্রাম্প নিজেই ওই ডেলিগেটের সঙ্গে দেখা করতে চায় নাই, আমরা ভবিষ্যতে বলতে পারবো। কিন্তু বাণিজ্যিক স্বার্থ এখানে খুব বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের নাই। স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের ব্যাপারে আর একটু ওয়েট করা ছাড়া বোঝা যাবে না। জি, প্রফেসর তারেক শামসুর রহমান যে প্রসঙ্গটা বলছিলেন যে আমরা যদি বাংলাদেশের থেকে যদি দক্ষিণ এশিয়ার দিকে একটু নজর ফেরাই, তাহলে দক্ষিণ এশিয়ার যে তাদের যে পররাষ্ট্র নীতি, মার্কিন পররাষ্ট্র নীতি, সেক্ষেত্রে আমরা চীনের সাথে এবং ভারতকে কেন্দ্র করেই তাদের নীতিটা আবর্তিত হয়। তো চীনের সাথে যে ওবামা প্রশাসন বা এর আগের প্রশাসনের যে নীতি ছিল, বিশেষ করে ওয়ান চায়না পলিসিতে তারা একটা ছিল, কিন্তু এবার তিনি তাইওয়ানের প্রেসিডেন্টকে ফোন করেছেন, সেখানে এই বিষয়েও যে কথা হতে পারে এরকম ইঙ্গিত দিয়েছেন। এর সাথে ভারত পলিসি, বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে? মানে আপনি ঠিকই ধরেছেন। আমরা একটা কথা, আন্তর্জাতিক সম্পর্কের ছাত্ররা একটা কথা বলি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর স্নায়ুযুদ্ধ শুরুটা হয়েছিল, তার কেন্দ্রভূমি ছিল ইউরোপ। ইউরোপের প্রভাব বলয় বিস্তার কে করবে, মার্কিন যুক্তরাষ্ট্র না সোভিয়েত ইউনিয়ন? ফলে দ্বন্দ্বটা সেখান থেকে শুরু হয়েছিল। আমরা এখন বলার চেষ্টা করি, তখন ছিল স্নায়ুযুদ্ধ, আমরা এখন বলার চেষ্টা করেছি যে একটা স্নায়ুযুদ্ধ 2 ইমার্জ করছে, বিকশিত হচ্ছে। এবং আমরা বলার চেষ্টা করছি যে সমস্ত কেন্দ্রীভূত হবে এখন, দ্বন্দ্বের কেন্দ্রীভূত হবে এখন এশিয়া প্যাসিফিক অঞ্চলভুক্ত। অর্থাৎ এই যে বাংলাদেশ, এই যে ভারত, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক অঞ্চলভুক্ত, তাদের কমান্ডের আওতাধীন। আপনি যদি খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন, আপনি দেখবেন বাংলাদেশে প্রায় এশিয়াপিক ফ্লিটের যে নেভাল কমান্ডার, তিনি বাংলাদেশে আসেন, ঘুরে যান। তার অর্থটা হচ্ছে এই পুরো বেলটায় প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে এশিয়া প্যাসিফিক অঞ্চল, ভারত মহাসাগর অঞ্চলটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব, তাদের স্ট্রাকচারের আওতায়, তাদের কমান্ডের আওতায়, বাংলাদেশ তার অন্তর্ভুক্ত। এখানে খুব গুরুত্বপূর্ণ কতগুলো ডেভেলপমেন্ট হবে। একটা ডেভেলপমেন্ট হবে, আপনি ঠিকই ধরেছেন, যে তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে তার ফোন আলাপ, এটা এক চায়না নীতির পরিপন্থী। মার্কিন যুক্তরাষ্ট্র 79-এর পর থেকে এক চায়না নীতি অনুসরণ করে আসছে, এবং ট্রাম্প এটাকে বলছেন যে তাইওয়ানকে তিনি একটু প্রিভিলেজ দিতে চান, এরকম তার বক্তব্য আছে। ফলে চীনের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়ে গেছে যে হয়তো ট্রাম্প প্রশাসন তাইওয়ানকে রিকগনাইজ করতে পারে। ফলে এখানে একটা দ্বন্দ্ব আছে। দ্বিতীয় আরেকটা দ্বন্দ্ব আছে দক্ষিণ চীন সাগর নিয়ে। দক্ষিণ চীন সাগর একাধিক কারণে গুরুত্বপূর্ণ। প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কিন নেভাল ফ্লিটের জন্য এটা কানেক্ট করে, এটা তার দরকার, গুয়ামে যাওয়ার জন্য তার দরকার এটা। দ্বিতীয়ত হচ্ছে এখানে প্রচুর ন্যাচারাল রিসোর্স আছে, তেল এবং গ্যাস আছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্টাডিতে আছে, রাশিয়ান স্টাডিতে আছে, চাইনিজ স্টাডিতে আছে। চীনের এখন টার্গেট হচ্ছে এই ন্যাচারাল রিসোর্স ওখান থেকে উত্তোলন করা, গ্যাস এবং তেল উত্তোলন করা। কারণ আপনি জানেন যে চীন এখন তাদের জ্বালানি ক্ষুধা খুব বেশি, তাদের প্রচুর জ্বালানি বাইরে থেকে আনতে হয়, কিনতে হয়। যে কারণেই জ্বালানি ক্ষুধার কারণে, জ্বালানি ক্ষুধাকে তার ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন, যে কারণে চীন এখন বর্তমান যিনি প্রেসিডেন্ট শি জিনপিং, তিনি ওয়ান বেল্ট ওয়ান রোড কানেক্ট করেছেন, একটা পলিসি গ্রহণ করেছেন। চীনের সাথে দুটো জিনিস তারা কানেক্ট করবে, পুরো মধ্য এশিয়াকে কানেক্ট করবে চীনের সাথে। ফলে এই অঞ্চলটাও একটা আমাদের ভারত মহাসাগরও এর অন্তর্ভুক্ত। ফলে আগামী দিনগুলোতে এই ভারত মহাসাগরে মার্কিন 6টি যুদ্ধজাহাজের উপস্থিতি নিশ্চিত হবে 2020-তে, এবং চীন এটার নজরদারি রেখেছে। আপনাকে স্মরণ করিয়ে দেই, আপনি কয়েকদিন আগে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে ঘুরে গেছেন, এবং তখন কিন্তু বাংলাদেশ বলেছে যে নীতিগতভাবে রাজি হয়েছে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচিকে গ্রহণ করা। যদি এটা এক্সিকিউট হয়, কার্যকর হয়, তাহলে কুনমিংয়ের সাথে আমাদের কক্সবাজার পর্যন্ত বেলটা কানেক্টেড হবে। এটা 7টি ইকোনমিক জোনের একটি ইকোনমিক জোন হচ্ছে এই যেটাকে একসময় বলা হতো কুনমিং ইনিশিয়েটিভ, এখন বিসিআইএম করিডোর। এটা এই বিসিআইএম করিডোরটা চীনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে সহজভাবে গ্রহণ করে নেবে কিনা, আমার বিবেচনায় ওবামা প্রশাসনের আমলে যেটাকে তারা বলতো পাইভট টু এশিয়া, অর্থাৎ এশিয়া হচ্ছে তাদের কেন্দ্রীভূমি, এইখানে তাদের যে পলিসি, যাদের কেন্দ্রবিন্দু, এ থেকে ট্রাম্প প্রশাসন খুব একটা বেরিয়ে যাবে না, এই পলিসিটা তারা গ্রহণ করবে। অর্থাৎ তাদের সমস্ত কেন্দ্রবিন্দু হবে ভারতকে কেন্দ্র করে। মূল টার্গেটটা হচ্ছে চায়না, অর্থাৎ চায়নাকে কন্টেইন করা, চায়নাকে
ঘিরে ফেলার যে নীতি সেটা জি। অনুসরণ করবে। আপনার কি মনে হয়? আমি সাধারণভাবে এই কথার সঙ্গে একমত। আর আপনি সে কারণে হচ্ছে বাংলাদেশকে রিলেট করে যে কথাটা বলছেন, তাকে এখন চায়নার কন্টেনমেন্টের জন্য এই এলাকায় তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের জন্য আপনার ভারতকে তার আরো বহু বছর সঙ্গে রাখতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কি হবে সেটা এখন এখন তার তার আন্তর্জাতিক ক্ষেত্রে এই অঞ্চলে সেটার পলিসি খুব পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে যদি এই সব নানান জটিল সমীকরণের মধ্যে নিজের অবস্থান নিশ্চিত করতে হয়, তাহলে বাংলাদেশের মানুষের সমর্থনের উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষকে এই এই যে ভূ রাজনৈতিক পরিস্থিতি এইটা সম্পর্কে সজাগ রাখা, সচকিত রাখা এবং তার পরিপ্রেক্ষিতে আপনার চায়না এবং ইন্ডিয়ার সঙ্গে যে আমাদের সম্পর্কটা কী হবে তার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি যে কথা বলেছেন তারেক ভাই, যে ওয়ান বেল্টের কথা বাংলাদেশ অ্যাগ্রি করেছে, এটা আমার সত্য। একই সঙ্গে এটাও উনি কিন্তু বলে গেছেন যে সম্পর্কটা এখন একটা অর্থনৈতিক উন্নয়নের জায়গার পর থেকেও স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের, স্ট্র্যাটেজিক পার্টনারশিপের জায়গায় গেছে। যখনই আপনি একজন রাষ্ট্রপ্রধান স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কথা বলে, তার মানে আসলে মিলিটারি রিলেশনের কথাও বলে। এই যে মিলিটারি রিলেশনের কথাটা এসছে, সেখানে ইন্ডিয়া এটা যে পছন্দ করে নাই তার খুব প্রতিক্রিয়া আপনি এক সপ্তাহ, ইনফ্যাক্ট 24 ঘন্টার মধ্যে দেখা গেছে ওইখান থেকে ভারতের পত্রপত্রিকা আমরা লক্ষ্য করেছি যে তার ডিফেন্স মিনিস্টার এখানে আসবেন এবং এসছেন। এসে কি কথাবার্তা বলেছেন সেটা সরকার ডিসক্লোজ করে নাই, পত্রপত্রিকায় কিছু কথাবার্তা এসছে। সেই কথাবার্তার মধ্যে আমরা যেটা বুঝতে পারি যে ভারত আবার চাইছে না বাংলাদেশের সঙ্গে চায়নার একটা সুসম্পর্ক গড়ে উঠুক। এখন বাংলাদেশকে এই জন্যই বাংলাদেশে একটা যথার্থ প্রতিনিধিত্বশীল সরকার দরকার। কেন জানেন? যে কোনো সরকার যদি ক্ষমতায় টিকে থাকবার জন্য ভারতের উপর নির্ভরশীল হয়, তাহলে চায়নার সঙ্গে বাংলাদেশের রিলেশনের জন্য বা এই অঞ্চলে শুধু নয় সারা পৃথিবীতে এই ছোট্ট একটা দেশ, যদি বিশাল জনগোষ্ঠীর দেশ, সেই অর্থে এই দেশ ছোটও নয়, তারা তাদের সভরেইন ভবিষ্যতের জন্যে কী ধরনের পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে, গ্রহণ করতে এবং পার্সু করতে হবে, সেটা ভারতের দিকে কিংবা চায়নার দিকে তাকিয়ে না করে বাংলাদেশ, ওই যে বাংলাদেশ ফার্স্ট, ওইটা চিন্তা করে করতে হবে। সে কারণে এখানে একটা মানুষের সমর্থন আছে এরকম একটা সরকার প্রতিষ্ঠিত হওয়া এই ক্রিটিক্যাল সময় অত্যন্ত জরুরি। জি, অনেক ধন্যবাদ প্রফেসর তারেক শামসুর রহমান। আমরা আরেকটু যদি দেখি যে আমরা রাশিয়ার দিকে যদি তাকাই, আমরা দেখি যে ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা করছিলেন তখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে অনেক প্রশংসা করেছেন এবং তার যখন ট্রাম্প নির্বাচিত হলো, পুতিন ওবামার কতগুলো অ্যাকশন আমরা দেখেছি সেখানে নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষেত্রে। আবার পুতিনের কোনো রিয়াকশন দেখেছি যে পুতিন বা গোয়েন্দার হাতে ট্রাম্পের কোনো কিছু আছে কিনা ইত্যাদি মিলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা রাশিয়ার সম্পর্ক সবসময় তো একটু শীতল বা একটু বৈরী সম্পর্ক। এখন ট্রাম্প যুগে কেমন হবে? প্রথম কথা হচ্ছে যে যেহেতু তিনি ব্যবসায়ী এবং তার একটা ব্যবসায়িক ইন্টারেস্ট আছে রাশিয়াতে, মস্কোতে, ফলে খুব সঙ্গত কারণেই তিনি রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করার উদ্যোগ নেবেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। আপনি জানেন যে G8 থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছে। ওবামা প্রশাসন নতুন করে ইউক্রেনের ক্রাইসিসকে কেন্দ্র করে ইকোনমিক স্যাংশন আরোপ করেছেন। ফলে পুতিন চাচ্ছে তার স্যাংশনটা উড্ড করে নেওয়া, G8-এ ইনক্লুড করা, এবং এই জন্য তিনি ট্রাম্পকে সমর্থন করেছেন। এবং যেটা বলা হচ্ছে এটা খোদ মার্কিন গোয়েন্দারাই বলেছে, 5টি গোয়েন্দা সংস্থা বলছে যে নির্বাচনের সময় মার্কিন যে হিলারি ক্লিন্টনের যে ইমেইল হ্যাক হয়েছে এর পেছনে রাশিয়ান গোয়েন্দারা কাজ করেছে। ফলে এখন একদিকে একটা পারসেপশন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে যে রাশিয়া এই কাজটা করেছে, অন্যদিকে পুতিন তার ব্যবসায়িক স্বার্থে, নিজের ক্ষমতার স্বার্থে তিনি চেষ্টা করছেন রাশিয়ার সাথে সম্পর্কটা ডেভেলপ করতে। এখন এটা কোন পর্যায়ে ডেভেলপড হবে এবং তাতে করে কংগ্রেসম্যানরা কিভাবে বিষয়টাকে দেখবেন, ইভেন কি পেন্টাগন কিভাবে দেখবে,
কারণ আপনি এটা ভুলে গেলে চলবে না যে পেন্টাগনের হকিস জেনারেলরা সেখানে আছেন, তাদের উপর কেউ খবরদারি করুক এটা তারা চাইবেন না। ফলে পুতিন যতই চাক না কেন এই সম্পর্কটা ভবিষ্যতে কোন পর্যায়ে যাবে এটা বলা মুশকিল। তবে একটা প্লাস পয়েন্ট আমি দেখেছি, তিনি সম্ভবত আগামী 2 সপ্তাহের মধ্যে রাইকাভিকে পুতিনের সাথে বৈঠকে মিলিত হতে যাচ্ছেন, যেটা আমাদের স্মরণ করিয়ে দেয় রিগান এবং গর্বাচেভের আমলে যেটা 1989-এ হয়েছিল, সেরকম একটা সামিট হতে যাচ্ছে। এবং সামিট হওয়ার পরেই আমরা বুঝতে পারবো যে বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার অবস্থানটা কোথায় হয়। একই প্রশ্ন আপনার কাছে, বিশ্ব রাজনীতিতে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া যদি সম্পর্ক উন্নয়ন হয় সেটা একটা দিক, সেক্ষেত্রে তাহলে তো মিডল ইস্টে সম্পর্কের কি দাঁড়াবে এবং বিশ্ব ব্যবস্থা কি দাঁড়াবে মনে হয়? প্রথম কথা হচ্ছে বিশ্ব ব্যবস্থার যে কতগুলি যেমন নর্মস তৈরি হয়, ভাঙে, আবার নতুন করে তৈরি হয়, এবং কতগুলি কমন নর্মসের মধ্যে ব্যবস্থাটা চলে, এটা যেমন সত্য, সেই সমস্ত ব্যবস্থাই আবার শেষ পর্যন্ত এটাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলে রিয়েল পলিটিক। যার যার ধান্দা সে সবাই ঠিক রেখে ওই ব্যবস্থাটা যারা প্রভাবশালী তারা সাজাবার চেষ্টা করে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন ব্যবস্থা এমন দাঁড়িয়েছে, যারা এই বড় বড় অর্থনীতি পরস্পরের সঙ্গে পরস্পরের অর্থনীতি এমনভাবে জড়িত যে ইচ্ছে করলে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনা থেকে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা কোনো দেশের পক্ষে আর সম্ভব না। ট্রাম্পের প্রশাসনের পক্ষে তো আরও সম্ভব না, উনি নিজেই ব্যবসায়ী। যেমন কথার কথা, উনি 40% কর আরোপ করবেন চাইনিজ পণ্যের উপর বলেছেন। চাইনিজরা কি বসে থাকবে? না। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে টাকা পয়সা আসে যেসব জায়গা থেকে, তার অর্থনীতির উৎস, তার মধ্যে চাইনিজ ইকোনমি একটা বিশাল বড় ঘটনা। মার্কিন এক্সচেকারের পার্স, যেটাকে পকেট, এই পকেটের একটা বিরাট অংশ ওইখানে। এই কথাটা আমি এই কারণে বলছি, ইউরোপে ধরুন রাশিয়ার আগে যেই ধরনের প্রভাব ছিল সেই ধরনের প্রভাব এখন নাই। নানান ধরনের রাজনৈতিক, ইউরোপে বলতে না শুধু, আগে যে এশিয়া এবং আফ্রিকাও তার যে প্রভাবটা সমাজতান্ত্রিক যুগে ছিল সেটা তার নাই। কিন্তু বলয়গুলি পরিবর্তন হয়েছে অনেক, কিন্তু সবে মাত্র রাশিয়া কিন্তু তার কতগুলি সমস্যা থেকে কাটিয়ে উঠছে। তার অর্থনীতিও খুব একেবারে সলিড কোনো ভিত্তির মধ্যে পৌঁছে নাই। ওইখানে উনি যেটা প্লে করেছেন তার দেশের স্বার্থে, তাকে জিএ থেকে বহিষ্কার করে, তার উপর স্যাংশন দেয়, আর ওই তার এগেইনস্টে যদি কোনো ক্যান্ডিডেট পায় সে যে কোনো পদ্ধতিতে সমর্থন দিয়ে তার একটা নৈকট্য অর্জনের চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত যেটা কদ্দূর দাঁড়াবে সেটা কিন্তু নির্ভর করে প্রত্যেকের ইকুয়েশনটা দেখবে। মুখের যে কথাই বলুক না কেন, প্রত্যেকে তার জাতীয় স্বার্থ দেখবে, তারপরে আন্তর্জাতিক ফর্মুলেশনটা কি হবে। এই যে আন্তর্জাতিক যে ব্যবস্থাগুলি তো যারা তৈরি করে, প্রভাবশালীতাই করে প্রধানত, তাদের একটা ডমিনেন্স থাকে, সে প্রত্যেকে তার জাতীয় স্বার্থকে হিসাবের মধ্যে রেখে করে। তো সেই ক্ষেত্রে আপনার এই যে এই অঞ্চলটা, যেটা তারেক ভাই বলেন যে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এই অঞ্চলটার মধ্যেকার তাদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, এই অঞ্চলের ভেতরে আবার রাষ্ট্রগুলির ভেতরকার পারস্পরিক সম্পর্ক, এগুলোর মধ্যে নানান দ্বন্দ্ব এবং নানান সংঘাত এবং বন্ধুত্ব, এগুলোর মধ্য দিয়ে বিকশিত হবে। ঠিক এই মুহূর্তে কিছু সিমটমস দেখা যাচ্ছে, সেই সিমটমসগুলি অন্তত আরও 6 মাস লাগবে কিছু মুভস দেখতে কি দাঁড়ায়। আর আপনি মধ্যপ্রাচ্য বলতে পশ্চিম এশিয়ার কথা যেটা বলেছেন, সেইখানে তো কিছু জায়গায় প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে যদি আপনি হিসাব করেন তাহলে তার প্রভাব হারিয়েছে, বিশেষত আপনার এই সিরিয়ার কেসে, যে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়াকে কেন্দ্র করে ইরানের সঙ্গে যে যে একটা প্রসেস তারা গ্রহণ করেছে, সেখানে ওই এলাকায় একটা ঘটনা ঘটছে, তার প্রসেসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নাই, এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও এটা হজম করতে বহুদিন লাগবে। তো সেই ক্ষেত্রে রাশিয়া বেশ অনেকটা স্মার্টনেস দেখিয়েছে আমি বলতে পারি, বাট এই স্মার্টনেসকে তার কতটা শেষ পর্যন্ত সাস্টেইন করতে পারবে সেগুলো এই পররাষ্ট্রনীতির সঙ্গে যে সমস্ত ইঙ্গিত ভবিষ্যৎবাণী হিসেবে করেছিলেন ট্রাম্প নির্বাচনের আগে, নির্বাচনের পরে নানান চেকস অ্যান্ড ব্যালেন্স, নানান ইন্টারেস্ট, নানান ভেস্টেড ইন্টারেস্ট, অনেক কিছুর উপর নির্ভর করবে। ইটস টু আর্লি টু মেক এ কংক্রিট কমেন্ট। আপনার দুজনকে অনেক ধন্যবাদ আজ স্টুডিও দেশে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমরা ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন,
যেমনটি নুরুল কবির বলেছেন যে কিছু সিমটম দেখা যাচ্ছে, কি কার্যকারিতা কি হয়, কারণ অনেক চেক অ্যান্ড ব্যালেন্স আছে, যেমন তিনি বলেছেন মার্কিন প্রশাসন একটা বিশেষ কাঠামোর মধ্য দিয়ে চলে, এবং আমরা যেটা চাইব যে বিশ্ব ব্যবস্থা সুন্দর হোক, আমরা সেখানে সুন্দর থাকি, এই প্রত্যাশা রাখি। আপনারা সবাই ভালো থাকবেন।